হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা অ্যানিম্যাল প্ল্যানেট মানে অ্যানিম্যাল টিস্যুর একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেটা আমরা আগের ক্লাসে করেছিলাম, যে প্ল্যান্ট টিস্যু করেছিলাম। তো এটা তো আমাদের ক্লাস 9 এনসিইআরটি যে বায়োলজির যে আহ, নতুন সিলেবাসের পার্সপেক্টিভে যেমন আমরা পড়াচ্ছি, মানে সিলেবাস যে যে ঠিক নতুন কিছু অ্যাড তেমন কিছু করেনি, জাস্ট কিছু জিনিস বাদ দিয়েছে। সেটা আমরা আগের মানে প্রথম ভিডিওতে আমরা এক্সপ্লানেশন করেছিলাম যে ক্লাস 9-এ টোটাল 3খানা চ্যাপ্টার ছিল বায়োলজি, সেখান থেকে একটা পোর্শন বাদ দিয়েছে এবং বাদ দিয়ে আপাতত দুটো চ্যাপ্টার ক্লাস 9-এর সায়েন্সের সেকশানে রয়েছে। তো সেই দুটো চ্যাপ্টারের মধ্যে প্রথম যেটা ছিল সেল, যেটা আমরা কমপ্লিট করে দিয়েছি, সেল বা কোষ উইথ কোশ্চেন্স এবং ইন ডেপথে গিয়ে লাইন বাই লাইন পড়িয়েছি। দেন সেকেন্ড হলো কলা, যাকে বলা হয় টিস্যু, যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। ঠিক আছে, তো ফার্স্ট পার্টে আমরা কমপ্লিট করেছি যেরকম যে প্ল্যান্ট টিস্যু এবং প্ল্যান্ট টিস্যুর সমস্ত ভাগ এবং তার যত কোশ্চেন আসতে পারে বা এসেছে, এবং রিসেন্ট এক্সামিনেশন বিশেষ করে এনটিপিসি এই সরি টেকনিশিয়ান, যে টেকনিশিয়ানের যে গ্রেড 3 লেভেলের পরীক্ষা হয়, যেখানে 40 মার্কসের সায়েন্সের কোশ্চেন থাকে, সেই 2024-এ এটা যেহেতু রিসেন্ট হয়ে গিয়েছে, সেখানে সায়েন্সের যা কোশ্চেন এসেছিল এবং এএলপি বা আগে যে এক্সাম হয়েছিল, বিশেষ করে আগের যে 2022-এ যে গ্রুপ ডি এক্সামিনেশন হয়েছিল, সেখানে কোশ্চেন যা এসেছিলো, অথবা এনটিপিসিতে বা তার আগে 2018-তে এলপি টেকনিশিয়ানের যে কোশ্চেন এসেছিলো, সেখানে সায়েন্সের ওয়েটেজ কী কোশ্চেন এসেছিলো এবং কী কোশ্চেন আসতে পারে তার উপরে আমরা সমস্ত কিছু কোশ্চেন উইথ টেক্সট লাইন বাই লাইন কমপ্লিট করেছি। তাহলে যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি তার কী কী পড়াবো বা তার কী কী সেকশন আমরা পড়বো সেটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাক। সেটা হলো এটাই যে প্রথমত প্রাণীকলা। প্রাণীকলা থেকে আমরা 4টে ভাগে ভাগ করছি। 4টে ভাগের মধ্যে কী কী? আবরণী কলা, যাকে বলা হয় এপিথেলিয়াম সেল বা এপিথেলিয়াল টিস্যু বলা হয়। আইসাকার, একে আমরা 4টে ভাগে ভাগ করি: আইসাকার বা শল্কাকার, স্তরীভূত বা ঘন এবং স্তরীভূত, ঘনাকার এবং স্তম্ভাকার। আইসাকারকে বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াল, আর যেটাকে বলা হয় যে স্তরীভূত, তাকে বলে স্ট্র্যাটিফাইড, ঘনাকারকে বলা হয় কিউবয়েডিয়াল এবং স্তম্ভাকারকে বলা হয় যে যেটি কলামনার। তো এই 4টে ভাগের প্রত্যেকটা ভাগই ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি পার্ট। মানে এখানে লাইন বা লাইন, এখানে লাইন তুলে কোশ্চেন এসছে এবং কোথায় এগুলোর যে ঠিক পজিশন কী, কোথায় থাকে, কী ধরনের স্ট্রাকচার, সমস্ত কিছু আমরা পড়াবো। আর কি পড়বো? আর পড়বো যোগকলা, যাকে বলা হয় কানেকটিভ টিস্যু। এটাকে আমরা 5টা ভাগে ভাগ করছি। একটা হলো রক্ত বা ব্লাড, একটা হলো তরুণাস্থি, একটা হলো অস্থি, একটা হলো শিথিল যোগকলা, যাকে বলা অ্যারিওলার, আর একটা হলো মেদকলা বা অ্যাডিপোজ। আর 3 নম্বর পয়েন্ট হলো পেশিকলা, যেটাকে আমরা 3টে ভাগে ভাগ করছি: সরেক পেশি, অরেক পেশি, হিত পেশি। আর স্নায়ুকলা রয়েছে, ওই স্নায়ুকলার মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুসমূহ, মানে ওই যে সাইন্যাপস, নিউরন, এইসব ব্যাপার স্যাপারগুলো আমি দেখিয়ে দেবো, এবং অ্যাক্সন টেন্ডন। ঠিক আছে, তাহলে চলো ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। তো যেটা ব্যাপার সেটা হলো, প্রথমে জানো প্রাণীকলা কি। প্রাণীকলা, যখন আমরা শ্বাস প্রশ্বাস চালাই তখন আমরা কি দেখি, যে আমাদের বক্ষদেশের নড়াচড়া অনুভব করি, যে ঠিক আছে, যাকে বলে যে শ্বাস প্রশ্বাসের সময়। এবং এই দেহাংশগুলো কীভাবে নড়াচড়া করে বা এদের ব্যাপারগুলো, মানে এদের আমাদের দেহে বিশেষিত যে কোষগুলো রয়েছে, সেখানে এরাই হলো পেশিকোষ, এবং এই সমস্ত কোষ পর্যায়ক্রমে সংকুচিত হয় অথবা অথবা প্রসারিত হয়ে আমাদের দেহের চলন ঘটায়। ঠিক আছে, এটা হলো বেসিক। এরপরে যেটা দেখবো সেটা হলো যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা, যে শ্বাসকাজের সময় আমরা যখন পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি, তো সেই অক্সিজেনটা যায় কোথায়? অক্সিজেন যায় ফুসফুসে, এবং ফুসফুসে যে রকমের যে অ্যালভিওলাই রয়েছে, বায়ুথলি রয়েছে, সেখানে যায় এবং সেটা রক্তের মাধ্যমে সারা দিয়ে ছড়িয়ে পড়ে। এবং যে কোষের জন্য অক্সিজেন যেটা প্রয়োজন হয়, কারণ কোষের যে মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়া অক্সিজেন থেকে এটিপি যেটিকে তৈরি করে, যেটা আমরা আগে মাইটোকন্ড্রিয়ার কাজ যখন করেছিলাম তখন দেখেছিলাম। ঠিক আছে, এটা আমি সেল চ্যাপ্টারে ব্যাখ্যা করেছি। এবং রক্ত প্রবাহের মাধ্যমে বস্তুর বিভিন্ন দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেমন পরিবাহিত হয়, তেমন রক্ত দেহের সব কোষে পরিবহন করে, এবং এটা আবার দেহের সব অংশ থেকে বর্জ্য পদার্থ নিয়ে আসে, যেটি বহন করে আনে। যেমন অক্সিজেন ক্যারি করে, তেমন বর্জ্য পদার্থ ক্যারি করে যকৃৎ এবং বিক্রিয়ায় এটা পরিবহন করে, তার মাধ্যমে দেহ থেকে যেটি রেচন সম্পন্ন হয়। রক্ত এবং পেশি,
এই উভয় কলা, রক্ত যেমন যোগ কলা, পেশি যেমন রয়েছে, উভয় কলাই কি করে আমাদের দেহে উপস্থিত আছে। তো কাজের উপর ভিত্তি করে এরা বিভিন্ন প্রাণী কলার কথা ভাবতে পারে, যেমন আবরণী কলা যার কথা বলছিলাম, এপিথেলিয়াল সেল, যোগ কলা এবং পেশি কলা ও স্নায়ু কলা। এই যে 4টে ভাগে ভাগ করলাম আমরা কলাকে। এইবার শুরু হচ্ছে আসল যে এই যে অ্যানিমাল টিস্যুর ব্যাপারটা এখান থেকে শুরু হচ্ছে। অ্যানিমাল টিস্যুর মেন জিনিসগুলো শুরু হচ্ছে এখান থেকে। কি কি যে বলা হচ্ছে, রক্ত এক প্রকার যোগ কলা, তরল যোগ কলা, পেশিতন্তুগুলো পেশি কলা গঠন করে। তার মানে এখান থেকে আমরা যে ঠিক মানে আমি যেটাই বলছিলাম, ওই যে অ্যানিমাল টিস্যুকে আমরা 4টে ভাগে ভাগ করছি। তাহলে এই 4টে ভাগ হয়ে গেল। কি কি? একটা হলো আবরণী কলা যাকে বলা এপিথেলিয়াল, একটাকে বলা হয় যোগ কলা যাকে বলা হয় কানেকটিভ টিস্যু, একটাকে বলা হয় পেশি কলা যাকে বলা হয় মাসল, একটা হলো ওই নার্ভ টিস্যু, মাসল টিস্যু এবং মাস্কুলার টিস্যু একটা না। তো যাই হোক, পরের স্লাইডের দিকে কী আছে? পরের স্লাইডে এটাই আছে যে আবরণী কলা কাকে বলে। আবরণী কলার ইংরাজি নাম হলো এপিথেলিয়াল। এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে অন্যতম। আমাদের প্রাণীদেহে অথবা সুরক্ষা প্রদানকারী কলাকে আমরা আবরণী বলে থাকি, মানে যে যারা আচ্ছাদন করে থাকে। তো এই কলা দেহের অভ্যন্তরে বিভিন্ন অঙ্গ এবং অঙ্গতন্ত্রকে আবৃত আচ্ছিত করে রাখে। আবার এই কলাই আন্তর্জন্তকে একটা অপরটা থেকে আলাদা আলাদা রাখতে ব্যবধায়ক গঠন হিসেবে কাজ করে। এখন এই যে ত্বক, মুখগহ্বর, রক্তবাহের অন্তঃবরণী, মানে এটার অ্যাকচুয়ালি পজিশনটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন সবথেকে বড় হচ্ছে ত্বক, যেহেতু আমাদের মানে দেহের সবথেকে বড় যদি বলা হয় যে তন্ত্র কি, সেটা অঙ্গ, তার মধ্যে কিন্তু ত্বক, ঠিক আছে। এছাড়া রয়েছে কোথায় বলা হয় মুখগহ্বর, ঠিক আছে, মুখগহ্বর রয়েছে রক্তবাহের অন্তঃবরণী, প্রত্যেকটা পজিশন প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে কোথায় ফুসফুসে বায়ুথলি, সব জায়গায় আবরণী কলা রয়েছে, এবং আর রয়েছে কোথায় বৃক্কীয় নালিকা। এখন এই মানে এরাই সবাই আবরণী কলা, এরা সবই আবরণী কলার দ্বারা গঠিত, মানে এটা সবাই এপিথেলিয়াল কোষ দিয়ে গঠিত। তাহলে এপিথেলিয়াল কোষের পজিশন কী কী হলো? 1 নম্বর হলো ত্বক যাকে বলা হয় স্কিন, যে ঠিক 2 নম্বর হচ্ছে যে ওই যে বাক্কাল ক্যাভিটি যেটা আমাদের যে ঠিক মুখগহ্বর, 3 নম্বর রক্তবাহের অন্তঃবরণী, 4 নম্বর হলো ফুসফুসের বায়ুথলি, 5 নম্বর হলো বৃক্কীয় নালিকা। এই পাঁচটা পজিশন আমাদের মনে রাখতে হবে। 5টা পজিশনে যে অবস্থান করছে, 5টা পজিশন কিন্তু আমাদের মনে রাখতেই হবে। একটা হলো ত্বক 1 নম্বর, 2 নম্বর হলো যথাক্রমে মুখগহ্বর। কারণ কেন মনে রাখতে বলছি, কারণ এর পরে যখন কোশ্চেনগুলো করাবো এরকম ডাইরেক্ট কোশ্চেন দেবে আবরণী কলা কোথায় কোথায়, এখন কোন আবরণী কলা কোথায় অবস্থান করবে সেটা দেখতে হবে। এরা সবাই আবরণী কলা গঠিত। আর 3 নম্বর হচ্ছে কি ওই রক্তবাহের অন্ত আবরণী, এবং 4 নম্বর হলো ফুসফুসের বায়ুথলি, আর 5 নম্বর হলো বৃক্কীয় নালিকা। ফুসফুসের বায়ুথলি যাকে বলে অ্যালভিওলাই, আর 5 নম্বর হচ্ছে বৃক্কীয় নালিকা। এখন এই 5টা পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। কেন বলছি? প্রথমত এই আবরণীকলা কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয় এবং তার জন্য এরা অবিচ্ছিন্ন একটা আবরণী স্তর গঠন করে, এবং এই কলার মধ্যে সামান্য পরিমাণে সংযোজক পদার্থ থাকে যাকে বলা হয় সিমেন্টিং ম্যাটেরিয়াল। সামান্য পরিমাণে থাকে, খুবই সামান্য পরিমাণে সংযোগ পদার্থ থাকে। এরা কী করে, এরা অন্তঃকোষীয় স্থানে এরকমের প্রায় নেই বললেই চলে, এবং এদের কোনো অন্তঃকোষীয় স্থান নেই, মানে গ্যাপ, কোনো ইন্টারনাল গ্যাপ বলে কিছু নেই। সর্বদাই কোনো কিছুকে কোষের মধ্যে ঢুকতে হলে বা কোষ থেকে বেরিয়ে যেতে হলে এই বস্তুর থেকে আবরণী কলার অন্তত একটা স্তরকে অতিক্রম করতে হবে। তাহলে কি বললাম, এরা অবিচ্ছিন্ন, এরা কিন্তু ঘন সন্নিবিষ্ট হয়। মেন পয়েন্টগুলোর মধ্যে এরা প্রথমত এরা ঘন সন্নিবিষ্ট হয়, 2 নম্বর এরা আবরণী কলা অবিচ্ছিন্ন স্তর দ্বারা গঠিত। এই কলার মধ্যে সামান্য পরিমাণে সংযোজক পদার্থ রয়েছে, এবং সিমেন্টিং ম্যাটেরিয়াল খুবই কম রয়েছে, এবং এটা আন্তঃকোষীয় স্থান এদের মধ্যে নেই বলেই চলে। তার মধ্যে বলা হচ্ছে সর্বত কোনো কিছু কোষের মধ্যে ঢুকতে হলে বা কোষ থেকে বেরোতে গেলে আবরণী কলা অন্তত একবার এটা প্রবেশ করতেই হয়, যে কোনো একটা স্তরকে এদেরকে প্রবেশ করতেই হবে। তো আবরণী কলা কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সব আবরণী কলাই সাধারণত তন্তুময় বহিঃকোষীয় ভিত্তিপর্দা গঠিত। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সব আবরণী কলা কী দিয়ে গঠিত? তন্তুময় ভিত্তিপর্দা, এবং এটার দ্বারা এরা যে ঠিক নিচের কোষস্তর থেকে মানে যে আমাদের যে ওই এপিডার্মিস যে এটা থাকে তার থেকে এরা আলাদা থাকতে পারে। এখন বিভিন্ন কলার ভিন্ন ভিন্ন গঠন তাদের নির্দিষ্ট কাজের সাথে যুক্ত হয়। এটা তো আমরা আগেই মানে কলার যখন সংজ্ঞা পড়ি তখন বলেছিলাম, বিভিন্ন কাজের সাথে যুক্ত। যেমন রক্তবাহ এবং ফুসফুসের বায়ুথলি আবরণী গঠনকারী কোষগুলোতে একটা সরল চ্যাপ্টাকৃতিক আবরণী থাকে।
ঠিক আছে, এই সরল চ্যাপ্টাকে দিয়ে আবরণী থাকে এবং এটা প্রবেদক ভেদ্য হিসেবে কাজ করে, মানে এদের মধ্য দিয়ে আদান প্রদান হয় বিভিন্ন গ্যাসীয় এদের বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াম। এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা এই মানে এর পার্টগুলোর মধ্যে প্রথম শুরু হলো। স্কোয়ামাস এপিথেলিয়াম কি, তাহলে মানে এটাই বলা যেতে পারে স্কোয়ামাস এপিথেলিয়াম এক ধরনের প্রবেদক ভেদ্য হয় যার মধ্যে দিয়ে বিভিন্ন বস্তু আদান প্রদান হয়। এরা আইসাকার আবরণী কলা বলা হয় এবং এরা সরল চ্যাপ্টাকে দিয়ে আবরণী থাকে। ওকে, এর পরের স্লাইডে চলে যাই, দেখবো যেটা সেটা হলো স্কোয়ামাস, মানে এই যে স্কোয়ামাস এপিথেলিয়ামের ডিটেলসে যাবো আমরা। চলো দেখা যাক। তো চলে আসছে স্কোয়ামাস এপিথেলিয়ামের ডিটেলসে। এই স্কোয়ামা শব্দের অর্থ হলো স্কেল অফ দ্য স্কিন, অর্থাৎ ত্বকের আঁশ যাকে বলে, ত্বকের আঁশ বা আঁশ। এবং এটা সরল আবরণী কলা খুবই, এই যে সরল আবরণী কলা এটা খুবই পাতলা হয়, একদম স্লাইস পাতলা এবং চ্যাপ্টা হয় এবং এদের পলকাস টাইপের হয়ে থাকে, পলকাস স্তর দেখতে পাওয়া যায়। যেমন এই যে এদের মধ্যে যেমন আমরা এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস আবরণী কলা দেখছি আমরা। তো এখানে এরা কোথায় কোথায় অবস্থান করে? এই স্কোয়ামাস আবরণী কলা আমাদের খাদ্যনালী এবং মুখগহ্বরের প্রাকারে অবস্থান করে। ঠিক আছে, তার মানে আমাদের মুখগহ্বরের প্রাকারের মধ্যে এরা অবস্থান করে, একদম পাতলা স্লাইস হয় এবং এরা কোথায় থাকে? খাদ্যনালী, মানে ওই যে ঠিক ফুড টিউব আর মুখগহ্বর বাক্কাল ক্যাভিটিতে থাকে। এদের আবার দেহকে সুরক্ষা প্রদানকারী ত্বক আয়সাকার আবরণী কলার দ্বারাই গঠিত। যে ত্বক যেটা আমাদের স্কিন, সেটাও কিন্তু আয়সাকার আবরণী কলা দ্বারা গঠিত। তখন আয়সাকার আবরণী কলা দ্বারা তিনটে আমরা পেলাম পয়েন্ট। কে একটা ত্বক তো গঠিত হবেই, আর মুখগহ্বরের মানে প্রাকার মানে আমাদের যে মুখের ভিতরে যে অ্যাকচুয়ালি চারদিকটা, সেটা কিন্তু আয়সাকার আবরণী কলা দিয়ে গঠিত। সেই জন্য আমাদের ঝাল লাগলে বা মিষ্টি লাগলে অথবা কোনো কারণে যদি মানে অনেক সময় মুখের ভিতর থেকে ছাল উঠে আসে, খাদ্যনালীগুলো এখন দেহকে সুরক্ষাকারী আয়সাকার আবরণী কলা ত্বক দ্বারা, মানে ওই ত্বকটাও আয়সাকার আবরণী কলা দ্বারা গঠিত। এখন এই ত্বকীয় আবরণী কলার কোষগুলোর একাধিক কোষস্তরে সজ্জিত থেকে এরা কলাকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। আচ্ছা, এখন এরা কি করে? ত্বকের মানে এরা বিভিন্ন স্তরে সজ্জিত থেকে, একাধিক স্তরে সজ্জিত থেকে এরা ক্ষয়ক্ষতির হাত থেকে কলাকে রক্ষা করে। এই কলার কোষগুলো একটা নির্দিষ্ট মানে জাস্ট সজ্জাক্রমে সজ্জিত হয়ে আবরণী কলা গঠন করে। এখন সেই জন্য এরা স্তরীভূত আবরণী কলা, এদিকে স্ট্র্যাটিফাইড আবরণী কলা এই কারণে বলা হয় কারণ এরা নির্দিষ্ট স্তরে সজ্জিত থাকে, যেমন এই স্ট্রাকচারটা দেখাচ্ছি আমি। ঠিক আছে, আর এখানে এটাকে ওই সিম্পল স্কোয়ামাস আবরণী কলা এবং এটাকে দেখানো হয়েছে যে সিম্পল কিউবয়েডিয়াল এপিথেলিয়াম। এটা জাস্ট স্কোয়ামাস এপিথেলিয়ামগুলো এরকমভাবে অবস্থান করে যেখানে ল্যামিনা প্রোপারি ক্যাপিলারি মানে এপিথেলিয়ামটা জাস্ট আঁশের মতো থাকে। ঠিক আছে, এর পরের যেটা দেখবো আমরা, তার মানে আমরা এখান থেকে স্তরীভূত আয়সাকার আবরণী কলা ব্যাপারটা আমরা ডিটেলসটা জানলাম। ওকে, তারপরে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি বলা হয় সিলিয়েটেড আবরণী কলা। সিলিয়েটেড আবরণী কলাগুলোর মধ্যে বলা হয়েছে যে ক্ষুদ্রান্তের আবরণী, মানে ক্ষুদ্রান্তের আবরণী কলা, যেটা ক্ষুদ্রান্তের আবরণীর মতো দেহের যেখানে যেখানে শোষণ এবং ক্ষরণ ঘটে, এই সমস্ত জায়গায় যে সমস্ত শোষণ ঘটে এবং ক্ষরণ ঘটে সেই সমস্ত জায়গায় কী হয়? আবরণী কলা দেখতে পাওয়া যায়। এবং এই ধরনের আবরণী কলা স্তম্ভাকার, ওই যেটা স্তম্ভাকার আবরণী কলাটা যথাক্রমে যেখানে ক্ষরণ আর শোষণ ঘটে আবরণী দেখতে পাওয়া যায়। এই কলা আবরণী ব্যবধায়কের মধ্যে দিয়ে বিভিন্ন বিভিন্ন চলাচলে সহায়তা করে এবং শ্বাসনালীতে উপস্থিত স্তম্ভাকার আবরণী কলা, যেটা আমাদের শ্বাসনালীতে যে স্তম্ভাকার আবরণী কলা থাকে, সেই স্তম্ভাকার আবরণী কলাটা কিন্তু সিলিয়াযুক্ত হয় কোথায়? শ্বাসনালীতে। সেই জন্য এরা সিলিয়েটেড হয়ে থাকে এবং সিলিয়াগুলো কী করে? বহির্ভাগ থেকে নিগত অনেকটা চুলের মতো প্রবর্ধক হয়। এইগুলো সিলিয়া এবং চুলের মতো প্রবর্ধক হয় এবং এরা কি করে? বিভিন্ন ধরনের মানে এরা এই সিলিয়াগুলো চলন এবং এদের চলনে এরা যতক্ষণ চলনে সক্ষম এবং এদের বিচরণের ফলে শ্বাসনালীতে বিভিন্ন ধরনের শ্লেষ্মা, যাকে বলা হয় মিউকাস, যেটা জমা হয়, এটাকে বলা হয় মিউকাস। যদি আমাদের সর্দি টর্দি হয়, সব কিছু সিলিয়েটেড স্তম্ভাকার, যাকে বলে পিলার লাইক কলামনার আবরণী কলার জন্য হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কোথায় থাকে এটা? প্রথমত থাকে কোথায়? যেখানে ক্ষুদ্রান্তে অন্ত আবরণিত রয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আর যেটা শ্বাসনালীতে থাকে সেটা হচ্ছে কি সিলিয়েটেড স্তম্ভাকার আবরণী কলা হয়ে থাকে। আর ক্ষুদ্রান্তে অন্ত আবরণী যেটা থাকে সেটা কিন্তু ওই স্তম্ভাকার মানে ওই নর্মাল স্তম্ভাকার হয়ে থাকে। তো ঠিক আছে, তাহলে স্তম্ভাকারকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা সিলিয়েটেড আর একটা নর্মাল, সিম্পল আর নর্মাল। একটা সিলিয়েটেড আর একটা সিম্পল। সিলিয়েটেড কোথায় থাকে? এটা থাকে লাংসে, মানে যেটা ওই শ্বাসনালীতে থাকে, যাকে বলা হয় রেসপিরেটরি টিউবে থাকে। আর এটা থাকে যথাক্রমে যে স্মল ইন্টেস্টাইনে থাকে,
সিম্পল থাকে, স্মল ইন্টেস্টাইনে, ক্ষুদ্রান্তে থাকে। ওকে, তাহলে এখানে যেমন এরা এই যেটি মিউকাস গবলেট সেল, যে ঠিক এই গবলেট সেল দিয়ে মিউকাসগুলো গঠিত হয়, যেটা অ্যাকচুয়ালি সিলিয়ার জন্য বাইরে বেরোতে পারে, যেটা আমাদের সর্দি টর্দিগুলো যাবতীয় যা হয় আর কি। ঠিক আছে, মানে এদের যে ঠিক নিউক্লিয়াসটা থাকে, এবং অ্যাবজর্পটিভ সেলও থাকে, এবং এদের বেসমেন্ট মেমব্রেনও থাকে। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে রয়েছে কি বলা হয় যে ঘনাকাকার আবর্ণিকলা, যাকে বলা হয় ঘনাকাকার আবর্ণিকলা। তো এই ঘনাকাকার আবর্ণিকলা যাকে বলা হয় যে কিউবয়েডিয়াল আবর্ণিকলা থাকে কোথায়? কিউবয়েডিয়াল মানেই জানবি বৃক্কনালিকা এবং লালাগ্রন্থি। তো এই দুটো পয়েন্ট, যে ঘনাকাকার কোষযুক্ত হয়ে থাকে, যতক্ষণ ঘনাকার, এবং এরা কোথায় থাকে? বৃক্কনালিকা, রেনাল টিবিউলে থাকে, এবং কোথায় থাকে? লালাগ্রন্থি। ঠিক আছে, তো এই লালাগ্রন্থি এবং এদেরকে এখানে অবস্থান করে, এবং এরা কি করে? যান্ত্রিক সহায়তা প্রদানে সাহায্য করে। এদের আবর্ণিকলার কোষগুলো প্রায় বিশ্বসিত হয়ে গ্রন্থিকোষ গঠন করে, এবং এই গ্রন্থি কেন গঠন করে? এখান থেকে বিভিন্ন ক্ষরণ হয়, এবং এই গ্রন্থিকোষগুলো বিভিন্ন পদার্থ খনন করে। তাহলে কে বিভিন্ন পদার্থ খনন করে? ঘনাকার আবর্ণিকলা। আগেরটাও যেমন ছিল এখানে ওই এর মধ্য দিয়ে বিভিন্ন ধরনের এই শোষণ এবং ক্ষরণ ঘটে। এখানে এই যে ক্ষুদ্রান্তের শোষণ ক্ষরণে সাহায্য করে থাকে এটা। এখানে কেসটা কিন্তু অন্য। এখানে কেসটা দাঁড়াচ্ছে এরকম যে বিভিন্ন ধরনের যান্ত্রিক সহায়তা তো করেই, এছাড়া বিভিন্ন ধরনের ক্ষরণের সহায়তা করে কে? কোথা থেকে? বৃক্কনালিকা কলামনার, কিউবয়েডিয়াল মানে ঘনাকাকার। কখনো কখনো আবর্ণিকলার কিছু অংশ ভেতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে বহুকোষী গ্রন্থি গঠন করে, একে বলা হয় গ্রন্থিময় আবর্ণিকলা। তা যাবতীয় গ্রন্থিময় আবর্ণিকলার কেসটা কিন্তু সব কিছু ওই বলা হয় কি কোনটা? কিউবয়েডিয়ালের কিন্তু এই দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে এরা কি করে? গ্রন্থিময় আবর্ণিকলা। যেমন ধরো এদের দেখতে অনেকটা কিউবয়েডিয়াল মানে স্তম্ভের মতো দেখতে হয়, এরা স্তম্ভাকার। এদের মাঝখানে নিউক্লিয়াসটা রয়েছে, কানেকটিভ টিস্যু এটা। এদের বেসমেন্ট সাইটোপ্লাজম। তো এটা একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে জাস্ট। তার মানে কী বললাম? এটা কোথায় অবস্থান করে? অবস্থানটা কোথায় এবং কি করে? ক্ষরণে সহায়তা করে। ভেতরের দিকে ভাঁজ থেকে বহুকোষী গ্রন্থিও গঠন করতে পারে, মানে ক্ষরণশীল গ্রন্থি যাবতীয় সব কিছু করে কিন্তু এই কিউবয়েডিয়াল ঘনাকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে পয়েন্ট চলে যাই। বলা হচ্ছে যে যোগ কলা, তার মানে ওই যে চারটে আমরা পড়েছিলাম, চারটে কিন্তু আমরা ঘনাকার পড়লাম। ওই যে মানে কলামনার যেটা অ্যাকচুয়ালি সিলিয়াযুক্ত, যেখানে শ্বাসনালীতে থাকে, ওটা অ্যাকচুয়ালি সিলিয়েটেড বলে ওটাকে আলাদাভাবে চারটা ধরলাম, নাহলে কিন্তু অ্যাকচুয়ালি তিনটে। আইসাকার আবর্ণিকলা যেটা অ্যাকচুয়ালি থাকে রক্তবাহ, শ্বাসনালী, খাদ্যনালী, ত্বক। আচ্ছা, এখানে একটুখানি ডিটেলস আমি বলে দিই। তাহলে আমরা এই চারটে যেটা বললাম, চারটের মধ্যে কি বললাম? যে আইসাকা, যেটাকে বলা হয় স্কোয়ামাস, যেটা সেটা কোথায় থাকে? যে ঠিক লোকেশনগুলো একদম ওয়ান লাইন হিসাবে বলে দিই, যেহেতু আমি একবার পড়িয়ে দিলাম, তাই প্রথমত রক্তবাহ দেখলাম আমরা, তারপরে কি খাদ্যনালীতে দেখলাম, আর কোথায় দেখলাম? আমাদের ত্বকে দেখলাম স্কোয়ামাস, আর কোথায় দেখলাম? শ্বাসনালীতে। এক নম্বর পয়েন্ট। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে কি হলো? 2 নম্বর পয়েন্টে দেখলাম আমরা স্তম্ভাকার, যাকে বলা হয় কলামনার। কলামনার কোথায় দেখলাম? কলামনার হচ্ছে ক্ষুদ্রান্তের অন্তরাবণী, যেখানে শোষণ এবং ক্ষরণ ঘটে। ক্ষুদ্রান্তের অন্ত আবরণী, যেখানে ক্ষরণ এবং শোষণ ঘটে। 3 নম্বর পয়েন্ট, সিলিয়েটেড কলামনার সেটা আবার সিলিয়েটেড কলামনার কি হয়? এটা শ্বাসনালীতে দেখতে পাওয়া যায়। শ্বাসনালীতে ওই যে ঠিক মিউকাসগুলোর ক্ষরণে, যেটাকে অ্যাকচুয়ালি মিউকাস বা শ্লেষ্মা, এর ক্ষরণে বা এর মুভমেন্টে সাহায্য করে, মিউকাসের মুভমেন্টে সাহায্য করে। আর 4 নম্বর যেটা দেখলাম সেটা হচ্ছে কি কিউবয়েডিয়াল, মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এ কিন্তু অ্যাকচুয়ালি যত যাবতীয় ক্ষরণে সাহায্য করে, গ্রন্থিগুলো গঠন করে, ক্ষরণশীল গ্রন্থি যারা ক্ষরণশীল, এরা তো গঠন করেই। আর কোথায় কোথায় থাকে? এরা রেনাল টিউবে থাকে, মানে বৃক্কনালিকা থাকে, এবং লালাগ্রন্থিতে থাকে। ব্যাস, এখান থেকে এই চারটে পয়েন্ট কমপ্লিট হয়ে গেল। তার মানে আমরা আবর্ণিকলা কমপ্লিট করলাম। ওকে, তাই এরপরে চলে যাবো আমরা যোগ কলা, যাকে বলা হয় কানেকটিভ টিস্যু।
যোগকলা কি? যোগকলা এক ধরনের রক্ত এক প্রকার যোগকলা বলা হয়, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম। কেন এর রক্ত সম্পর্কে বিস্তারিত এটা জানার দরকার নেই, যে যোগকলা কোষগুলো শিথিলভাবে সজ্জিত থাকে আর এরা অন্তঃকোষীয় ধাত্র নিহিত থাকে এদের মধ্যে। আর এই ধাত্র জেলি জাতীয় অথবা তরল অথবা ঘন অথবা কঠিন হতে পারে। যোগকলা নির্দিষ্ট কাজের সাথে সামঞ্জস্য রেখে ধাত্রের প্রকৃতিটা বিভিন্ন হয়, যেমন যেমন হয় রক্ত, যেমন প্লাজমা, যেমন রক্ত যেমন আলাদা, প্লাজমা যেমন আলাদা, তারপরে অস্থি, তরুণাস্থি, সব কিছু। তাহলে দেখি আমরা যোগকলার ডিটেলসে চলে আসছে। বলো রক্তের ধাত্রকে আমরা কি বলি, যে রক্তের ধাত্রকে আমরা বলি প্লাজমা। প্লাজমা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি এর মধ্যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা ভাসমান অবস্থায় থাকে। তাহলে প্লাজমার মধ্যে কিন্তু রক্তের ধাত্র হলো প্লাজমা, যার মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট ভেসে থাকে। রক্তরস বা প্লাজমায় প্রোটিন, খনিজ লবণ, হরমোন থাকে। এই রক্তরস প্লাজমায় কী কী থাকে? প্রোটিন থাকে, খনিজ লবণ, হরমোন থাকে। টু দ্য একদম প্রত্যেকটা লাইনে, যে প্রত্যেকটা লাইন আছে, লাইন বা লাইন ইম্পর্টেন্ট। এখন এই খনিজ লবণ, হরমোন থাকে। প্রবাহমান রক্ত কি করে? তাহলে প্লাজমাতে কি থাকছে? রক্তের তরল ধাতুকে প্লাজমা বলে, যার মধ্যে এগুলো থাকছে। আর প্লাজমার কি থাকে? এই প্রোটিন, খনিজ লবণ, হরমোন। আর যেটা অ্যাকচুয়ালি ফ্লুইড, রক্ত ফ্লুইড, যার মধ্যে কি করে? সে গ্যাসীয় পদার্থ, পাচিত খাদ্য, হরমোন, বর্জ্য পদার্থ সমূহকে দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। এটাই রক্তের মেন কাজ। এটা তো মানে রক্তের যে ঠিক তরল যোগকলা বলা হয়, এই কারণেই বলা হয়। যেমন এখানে আমরা দেখাচ্ছি এই যে এটা অ্যাকচুয়ালি ইওসিনোফিলের ব্যাপারটা দেখাচ্ছে, যে মানে ডাব্লিউবিসি যেটাকে বলা, শ্বেত রক্তকণিকাকে আমরা 5টা ভাগে যে ভাগ করি। নিউট্রোফিল, যেটা বহু মানে মাল্টিপল নিউক্লিয়াস যুক্ত, যে ঠিক নিউক্লিওপ্লাস্ট সাইড হয়ে থাকে, যাকে বলা হয় নিউট্রোফিলে। এবং তাছাড়া এই যে এখানে রয়েছে তোমার ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, ঠিক আছে। আর অনুসক্রিকা যতক্ষণে যে এরকম এই স্ট্রাকচার ছোটো ছোটো অঙ্কণ্ডে বিভক্ত, তেমন এটা দেখলাম। আর আরবিসি হচ্ছে কি অনেকটা মানে অনেকটা কয়েনের মতো দেখতে হয়। আর এর মধ্যে চলে আসছে আমরা অস্থিকে বলা হয় যোগকলা। এটা দেহ কাঠামো গঠনের যন্ত্র, এটা যান্ত্রিক সহায়তা প্রদান করে। পেশির সাথে এরা যুক্ত হয়ে অস্থি মুখ্য অঙ্গসমূহ যান্ত্রিক সহায়তা প্রদান করে, এবং এরা দৃঢ় এবং অনমনীয়, মানে অস্থির কার্যকতার জন্য এদের এরূপ হয়ে থাকে। এবং অস্থিকোষগুলো ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত হওয়ার জন্য এরা কঠিন ধাত্রে নিহিত থাকে। এরা ক্যালসিয়াম এবং ফসফরাস দ্বারা গঠিত হওয়ার জন্য এরা কঠিন ধাত্রে নিহিত থাকে। দুটো অস্থি একে অপরের সাথে অন্য এক ধরনের যোগকলা দ্বারা যুক্ত থাকে, এদের বলা হয় লিগামেন্ট। এই লিগামেন্ট আর এটা ইম্পর্টেন্ট। তাহলে অস্থিগুলো একটা অস্থি অন্য একটা অস্থির সাথে, তাহলে বলা হয় বোন টু বোন লিগামেন্ট, বিবিএল মনে রাখলে হয়ে যাবে। বিবিএল হলো লিগামেন্ট, বোন টু বোন। এখন এই যোগকলা খুবই মজবুত এবং কিছুটা নমনীয় হয়। লিগামেন্টের মধ্যে ধাত্রের পরিমাণ সামান্য, বাট এটা একটা অস্থিকে অপর অস্থির সাথে কানেক্টেড থাকে। তাহলে এই লিগামেন্টের এই পয়েন্টটা, তার মানে বললাম যে এই কোশ্চেন এরকম দেবে যে লিগামেন্ট যুক্ত রাখতে পারে, মানে বোন টু বোন যুক্ত রাখে কি? লিগামেন্ট, টেন্ডন, নিউরন, এইসব অপশান দেবে। তাহলে মনে রাখবে বিবিএল মানে বোন টু বোন হচ্ছে কি লিগামেন্ট। লিগামেন্টের পরে চলে টেন্ডন অপর একটা। টেন্ডন কী করে? এমন একটা যোগকলা, এক প্রকার যোগকলা যা অস্থিকে পেশির সাথে যুক্ত রাখে, মাসেলের সাথে, মানে বলতে হবে যে মাসেলের সাথে, মানে বলা হয় যে মাসেলের সাথে অস্থিকে যুক্ত রাখে। এমবিটি, মাসেল বোন টেন্ডন, এমবিটি, মাসেল বোন কানেক্টেড টেন্ডন মজবুত হয়। তার মানে যদি বলা হয় ডিফারেন্স, লিগামেন্টের মধ্যে ধাত্রের পরিমাণ খুবই কম, লিগামেন্টের মধ্যে ধাত্রের পরিমাণটা খুবই কম, এটা অস্থিকে অবশ্যই যুক্ত রাখে, এবং এটা খুব নমনীয় হয়, খুবই মজবুত এবং কিছুটা নমনীয় হয়। আর টেন্ডন মজবুত এবং সীমিত নমনীয়তা সম্পন্ন। এই যে নমনীয়তার ভাগটা, যেমন এটা কিছুটা নমনীয়, টেন্ডন কিছুটা মজবুত তো হবে, মানে টেন্ডনও মজবুত এবং মজবুত, বা এদের মধ্যে লিমিটেশনটা এই জায়গায় নমনীয়তা, সফটনেসের লিমিটেশনটা। টেন্ডন খুবই অল্প হয়, মানে কিছুটা নমনীয় হয়, আর এটা সীমিত নমনীয়তা সম্পন্ন তন্তুময় যোগকলা। এই তন্তুময় যোগকলা কতটা টেন্ডনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটা বলতে পারি, যদি মানে এদের মধ্যে পার্থক্য দেয়, তখন কিন্তু এটাই মেন পার্থক্য। এটা কিছুটা নমনীয়, এটা মজবুত, এটা সীমিত নমনীয়তা প্রদর্শন করে। যার পরে চলে আসছে পরের স্লাইডে যাই, কে আছে দেখি, যেখানে বলা হচ্ছে যে
অস্থি তো দেখলাম, অস্থির পরে আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো কি যাকে বলা হয় তরুণাস্থি। তরুণাস্থিকে বলা হয় কার্টিলেজ। তরুণাস্থি বলা হয় কার্টিলেজ। তার মানে তরুণাস্থিকে বলা হচ্ছে কার্টিলেজ। এখন এই কার্টিলেজ কি? কার্টিলেজ আর অন্য কিছুই না, এটাও এক ধরনের যোগকলা। এর কাজ কি? এটা এর কোষগুলো পরস্পর থেকে কিছুটা দূরে অবস্থান রেখে দূরে থেকে অবস্থান করে। এই যেমন এর কঠিন ধাত্রে প্রোটিন এবং শর্করা থাকে। এইটা দিয়ে কোশ্চেন এসেছিল এই বছরের টেকনিশিয়ানে, যে কার্টিলেজ কি কি দিয়ে তৈরি। কার্টিলেজ মানে বলা হয় কার্বোহাইড্রেট এবং প্রোটিন দিয়ে তৈরি, কোশ্চেন এরম ছিল। আর ফ্যাট আর প্রোটিন দিয়ে তৈরি। যাই হোক, তো তরুণাস্থি এবং তরুণাস্থি অস্থিসন্ধিতে অবস্থান করে, মানে দুটো দুটো বোনের মাঝখানে যে পোর্শনগুলো থাকে, যে অস্থিসন্ধি মানে জয়েন্টসগুলো থাকে, সেখানে কিন্তু অবস্থান করে আমাদের এই তরুণাস্থি। এরা কোথায় কোথায় অবস্থান করে? প্রথমত নাকে, কানে, শ্বাসনালীতে, ষড়যন্ত্রে, যাকে বলা ভোকাল কর্ড, এর অবস্থান করে। আমাদের কানের তরুণাস্থিকে ভাঁজ করতে পারি, কিন্তু হাতের অস্থিকে আমরা বাঁকাতে পারি না। তো এদের স্ট্রাকচারে নিশ্চয়ই গঠন পার্থক্য আছে। যেমন ধরো এই তরুণাস্থিতে কী থাকে, এরকম হায়ালিন ধাত্র থাকে, এবং এই যে কোষগুলোকে বলে কন্ড্রোসাইট কোষ। যাই হোক, এখানে আমরা কয়েকটা পোর্শন দেখিয়েছি যেখানে আমরা কার্টিলেজের যে কোষগুলো কেমনভাবে থাকে, এদের ল্যাকুনা থাকে, এদেরও ল্যাকুনা থাকে, মানে ল্যাকুনা মানে কোষ কবা যেটা থাকে, এবং এদের কোথায় কোথায় অবস্থান করে, দুটো জয়েন্টের মাঝখানে অবস্থান করে, এই সব পোর্শন দেখানো হয়েছে। তার মানে তরুণাস্থি সম্পর্কে আমাদের আইডিয়া কমপ্লিট হলো। এরপরের স্লাইডে যাব আমরা, যেটা হচ্ছে যাকে বলা হয় শীতলযোগ কলা। তো এই শীতলযোগ কলা আর কিছুই না, শীতলযোগ কলা হলো যে ত্বক ও পেশির মধ্যে অবস্থান করে এরা। এরা রক্তবাহ এবং স্নায়ুকে ঘিরে থাকে, এবং অস্থি মজ্জায় এরা অবস্থান করে, মানে যাকে বলে বোন ম্যারোতে। তাহলে বোন ম্যারোতে যদি বলে অবস্থান করে কি, এই অ্যারিওলার, যাকে বলে অ্যারিওলার কলা, বোন ম্যারোতে অবস্থান করে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, এরা স্কিন ও পেশির মধ্যে, স্কিন অ্যান্ড মাসেলের মধ্যে অবস্থান করে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি, রক্তবাহ স্নায়ু, নার্ভ এবং রক্তবাহের মধ্যে অবস্থান করছে। ঠিক আছে, এখন এই অঙ্গগুলোর মধ্যবর্তী ফাঁকা স্থান পূরণ করে। এরা অঙ্গগুলোর মধ্যবর্তী ফাঁকা স্থানকে পূর্ণ করে, যে কোনো অঙ্গের, এবং এরা অভ্যন্তরীণ অঙ্গগুলোকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, কলাকোষের বিভিন্ন মেরামতিতে কাজে সাহায্য করে। তাহলে এই মেরামতি, এই যে অ্যাকচুয়ালি মেরামতির কাজে সাহায্য করে, এইটা কিন্তু দিয়ে কোশ্চেন এসছে। তো তাহলে অ্যারিওলার টিস্যুর মেন কাজ কি, এরা কোষের মানে অভ্যন্তরে, অঙ্গ প্রত্যঙ্গের অভ্যন্তরে গ্যাপগুলো থাকে সেটা পূরণ করে, এবং কোষের মেরামতিতে সাহায্য করে। মানে এরা অ্যাকচুয়ালি যে ঠিক আছে ওই রাজমিস্ত্রির মতো কাজ করে অ্যাকচুয়ালি, মানে কোথাও প্লাস্টার নেই সেখানে প্লাস্টার করে। এই যেমন যে ঠিক আছে কলা কোষে মেরামতিতে সাহায্য করে কে, অ্যারিওলার বা শীতলযোগ কলা। ওকে, যেখানে এখানে বলা হয়েছে যেমন এই যে কোলাজেন তন্তু, ম্যাস্ট কোষ, প্লাজমা সেল, ফাইব্রোব্লাস্ট, জ্বালাবাকা তন্তু, ম্যাক্রোফেজ, এই বিভিন্ন পজিশনে অবস্থান করছে আর কি। এরপরে অ্যালিওলার বা শীতলযোগ কলার পরে যেটা চলে আসে সেটা হচ্ছে কি যে মেদ কলা। তো মেদ কলা মানে কি, মেদ কলা অ্যাকচুয়ালি অ্যাডিপোজ কলা বলা হয়। অ্যাডিপোজ কলাটা মেদ কলা বলা হয়। স্নেহ পদার্থ কোথায় সঞ্চয় থাকে, যখন ত্বকের নিচে থাকে, আর কোথায় থাকে, অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গগুলোর মধ্যবর্তী স্থানে অবস্থান করে, জাস্ট স্কিনের নিচে, আন্ডার দ্য স্কিন। অ্যাকচুয়ালি স্নেহ পদার্থের সঞ্চয়কারী পদ থেকে বলা হয় যে মেদ কলা। এরা স্নেহপদার্থ সঞ্চয় করে রাখে, এবং স্নেহপদার্থ সঞ্চিত থাকে, তাপ নিরোধক হয়। এরা তাপের কুপরিবাহী, তাপ নিরোধক হিসেবে কাজ করে। ঠিক আছে, যেমন এদের বলা হয় যে এদের স্নেহবিন্দু, নিউক্লিয়াস এবং অ্যাডিপোসাইট এই যে অবস্থান করছে, তার মানে এরা ওই অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যস্থানে অবস্থান করে, এবং স্নেহপদার্থ সঞ্চয়কারী অ্যাডিপোজ কলা বা মেদ কলা রূপে অবস্থান করে। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে আসছি যে পেশিকলা। পেশিকলা হচ্ছে কি, একে আমরা মানে মোটামুটি ভাগ করে থাকি। যেমন হচ্ছে কি ওই এরা লম্বাটে কোষগুচ্ছ সমন্বয়ে 3টে ভাগে ভাগ করে থাকি, সরেক পেশি, অরেক পেশি আর হৃৎপেশি। এরা লম্বাটে কোষগুচ্ছ সমন্বয় গঠিত, এবং এদেরকে বলা হয় পেশিতন্তু। এবং এইগুলো আমাদের দেহে বিভিন্ন মুভমেন্টে সাহায্য করে। ওকে, বিভিন্ন মুভমেন্টে পেশি সংকোচন, এবং এদের সংকোচনশীল প্রোটিন আছে যাকে বলে প্রোটিন থাকে, এবং অ্যাক্টিন মায়োসিন প্রোটিন। এগুলোর ডিটেলস আমাদের দেয়নি, জাস্ট অ্যাক্টিন মায়োসিন যেমন মানে এদের সংকোচনশীল প্রোটিন থাকে, এবং এই প্রোটিন দুটোর নাম কি হয়, অ্যাক্টিন মায়োসিন। অনেক সময় কোশ্চেনে দিতে পারে যে সংকোচনশীল প্রোটিনগুলো কি, তখন বলতে হবে অ্যাক্টিন ও মায়োসিন। আর কি এক ধরনের প্রোটিন, এবং এরা সংকুচিত এবং শীতল হয়ে নড়াচড়া করে। কিছু পেশি যেমন আমাদের দেহের হাত ও পায়ের পেশি,
এরা যেটাকে নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, একে বলা হয় সরেক পেশি। এরা আমরা যেমন হচ্ছে যে ঠিক নিজেদের ইচ্ছা মতো আমরা এই পেশিগুলোকে নাড়াতে পারি, তো আবার প্রয়োজনে নাড়ানো বন্ধ করতে পারি। এখন এই ধরনের যে এই ইচ্ছাশীল পেশিগুলোকে আমরা বলে থাকি কি সরেক পেশি। এখন পেশির এই কটা টাইপসগুলোকে আমরা দেখছি ছবি হিসাবে, যেমন এটাকে স্কেলেটাল মাসেল বলে, তারপর চলে এসেছে স্মুথ মাসেলস, আর তারপরে এই স্কেলেটাল মাসেল মানে সরেক পেশি, এটা লম্বাকার অবস্থান করে, ঠিক আছে। আর স্মুথ মাসেল যেটা অরেক পেশি, এরা অনেকটা বর্তুলাকার অবস্থান করে। আর এ তো কার্ডিয়াক মাসেল রয়েছে। এখন ডিটেলসটা যাই, সরেক পেশির ডিটেলসে বলছে খাদ্যনালীতে খাদ্যের চলন, এগুলো কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে নয়। সরেক পেশি কোষগুলো দীর্ঘ নলাকার হয়ে থাকে। সরেক পেশির যে কোষগুলো হয়, এরা এই ধরনের কোষগুলো যে রকমের দীর্ঘ নলাকার মোটামুটি হয়, এবং দীর্ঘ নলাকার হওয়ার জন্য এদেরকে আমরা সরেক পেশি বলি। এই ধরনের পেশিকে আমরা ঐচ্ছিক পেশিও বলে থাকি, ঠিক আছে। এই ধরনের পেশিকে আমরা ঐচ্ছিক পেশিও বলে থাকি। অ্যাকচুয়ালি এরা কি করে, ওই মানে এদের ব্যাপারটা এরকম হয়ে থাকে যে এরা ওই ডিটেলসটা অ্যাকচুয়ালি এই স্লাইডের ওই পোর্শনটাকে হয়তো কোনো অমিট হয়ে গিয়েছে। ব্যাপারটা এরকম যে এরা এই পেশিগুলো যেহেতু আমাদের ইচ্ছা অনুযায়ী মানে আমরা ইউজ করি, সেই জন্য এদেরকে আমরা বলতে পারি যে ঐচ্ছিক পেশি বলতে পারি, ঠিক আছে। এখন এই ঐচ্ছিক পেশির স্ট্রাকচারটা কিরকম সেটা ইম্পর্টেন্ট। স্ট্রাকচারটা অন্য কিছুই না, এই যেমন এই আমরা একটা ঐচ্ছিক পেশি দেখিয়েছি এখানে, এটা যেরকম যে সরেক পেশিগুলো কী হয়ে থাকে, এরা হালকাভাবে রঞ্জিত, এরা হালকা ও গাঢ় ব্যান্ডে অথবা যে এদের মধ্যে এক ধরনের রেখাঙ্কন, এই যে এটা হালকা, এই যে এক জায়গায় হালকা, মাঝখানে হালকা, তারপরে গাঢ়। এরা পয়েন্টগুলোর মধ্যে এরা হালকা ও গাঢ় ভাবে রঞ্জিত হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট যদি বলা হয়, এরা যতক্ষণে যে এগুলো যতক্ষণ দীর্ঘ হয়, মানে এরা লম্বা হয়, আবার নলাকার স্ট্রাকচার হয়, দীর্ঘ হয়, নলাকার হয়, এরা শাখা প্রশাখা বিহীন হয় এবং মাল্টিপল নিউক্লিয়াস যুক্ত, শাখা প্রশাখা বিহীন এবং এরা বহু নিউক্লিয়াস যুক্ত হয়। এই কটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এখানে ডাইরেক্ট কোশ্চেন আসে। এটা প্রথমত হালকা রঙের রঞ্জিত, এটা তো এই স্ট্রাকচারে দেখতে পাচ্ছি। এটা মাল্টিপল নিউক্লিয়াস, এই যে মাল্টিপল যে ঠিক নিউক্লিয়াস যুক্ত হয়, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এটা শাখা প্রশাখা বিহীন হয়, এদের কোনো শাখা প্রশাখা বিহীন শাখা থাকে না, এরা দীর্ঘ হয় এবং নলাকার হয়। জাস্ট যে ঠিক আছে, ছবিটা দেখে আমি ব্যাখ্যা করে দিলাম। তার মানে এদেরকে আমরা বলতে পারি কি স্কেলেটাল মাসেলও বলতে পারি, অথবা এদেরকে ভলান্টারি মাসেলও বলা যেতে পারে, যেহেতু আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। অথবা এদেরকে স্টিয়েটেড মাসেলও বলা যেতে পারে, অনেক কিছু বলা যায়, ঠিক আছে। তার মধ্যে এই ভলান্টারি অথবা স্কেলেটাল মাসেল বলা যেতে পারে, ঠিক আছে। ওকে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার এটা সম্পর্কে। এরপরের যে পয়েন্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হলো এটাই যে আমাদের অনেক পেশির যে ব্যাপারটা, যে খাদ্যনালীতে খাদ্যের চলন, রক্তবাহের সংকোচন প্রশ্ন, এগুলো তো আমাদের ইচ্ছার উপর কন্ট্রোল নয়। এই জন্য এদের অনৈচ্ছিক নড়াচড়া উদাহরণ। এখন এই সমস্ত ক্ষেত্রে ইচ্ছা মতো পেশি সঞ্চালন শুরু করতে পারি না, বন্ধ করতে পারি না, তাই মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি, এদেরকে স্মুথ মাসেলস বলা হয়। আগেরটাকে আমরা স্কেলেটাল মাসেল বলি, এটাকে আমরা স্মুথ মাসেলস বলি। এখন এই ধরনের পেশিকে মানে এরা কি অনৈচ্ছিক পেশি, এই যে এদেরকে অনৈচ্ছিক পেশি বলে। এই অনৈচ্ছিক পেশি আমাদের কোথায় দেখতে পাওয়া যায়, চোখের কর্নিকা, মূত্রনালী, ফুসফুসের ক্লোম শাখাতে দেখতে পাওয়া যায়। এই পেশিগুলো কিরম হয়, লম্বা তো হয়, সূচালো হয়, মাকু আকৃতি, যেটা বলছিলাম মাকু আকৃতি দেখতে হয় অনেকটা এরকম, মাকু আকৃতি স্ট্রাকচার হয়ে থাকে। এই যে মাকু আকৃতি স্ট্রাকচার হয়, এবং এদের একটা করে নিউক্লিয়াস থাকে। মানে ডিফারেন্সটা কোথায় বুঝতে পারছো, স্কেলেটাল মাসেলে মাল্টিপল ছিল, এদের ক্ষেত্রে কিন্তু হয় একটা করে থাকে, এবং এদের অরেক পেশি বলা হয়। স্কেলেটাল মাসেল লম্বা ছিল, এও লম্বা। স্কেলেটাল মাসেল ছিল নলাকার, এটা কিন্তু সূচালু মাকু আকৃতি, এবং এরা একটা করে যে ঠিক নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। মানে আশা করি এখান থেকে অসুবিধা হবে না। এবং এটাকে আমরা ওই ইনভলেন্টারি বলি। আগেরটা আমরা ভলেন্টারি বলছিলাম, এটাকে ইনভলেন্টারি অনৈচ্ছিক পেশি বলি, ইংরেজিতে এর নাম। হয়ে গেল। এরপরে যেটা দেখব সেটা হলো কি
যেটা হলে বলা হয় যে হৃৎপেশি। হৃৎপিণ্ডের পেশি এরা মোটামুটি হৃৎপিণ্ড ছান্দিক গতিতে সংকুচিত হয়, প্রসারিত হয়, শিথিল হয়। এই অনিচ্ছিক, এরাও এক ধরনের অনিচ্ছিক পেশি। এদেরও আমরা ইনভলন্টারি পেশি বলি। এরা অনিচ্ছিক পেশিগুলোকে এরা হৃৎপেশি। এবং হৃৎপেশির কোষগুলো নলাকার হয়ে থাকে, শাখান্বিত হয় এবং এরা নিউক্লিয়াসযুক্ত হয়। তার মানে যেমন আমরা দেখেছিলাম, তার মানে ঐচ্ছিক, অনৈচ্ছিককে দুটো ভাগে ভাগ। অনৈচ্ছিকের মধ্যে আবার রয়েছে হৃৎপেশি। এ আবার শাখা প্রশাখা যুক্ত, এ কিন্তু শাখা প্রশাখা বিহীন, এ কিন্তু শাখা প্রশাখা যুক্ত, এর কিন্তু শাখান্বিত এবং এগুলো নিউক্লিয়াস যুক্ত হয়। যেমন এখানে সিঙ্গেল নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। তার মানে ওয়ান টাইপ অফ সিঙ্গেল, যে ঠিক আছে, সিঙ্গেল নিউক্লিয়াস এখানে দেখতে পাওয়া যায়। এটা ইনভলেন্টারি, এটা ভলেন্টারি। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। যেহেতু হৃৎপিণ্ডের সংকোচন পোষণ আমাদের কন্ট্রোলের উপর নেই এবং এটা শাখা প্রশাখা যুক্ত হয়ে থাকে, ব্রাঞ্চেজ হয়ে থাকে। এটা কিন্তু ব্রাঞ্চ নয়, যেটা ভলেন্টারি কিন্তু ব্রাঞ্চ নয়। ঠিক আছে, তো এটা আমাদের কমপ্লিট হলো। এরপরে যেটা চলে আসছে সেটা একদম ছোট্ট একটা পোর্শন, সেটা হলো যে স্নায়ুকলা। স্নায়ুকলা হলো যে আমাদের প্রতিটা সজীব কোষে কিছু উদ্দীপক, তো মানে উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা, এইসব ব্যাপারগুলো থাকে। এখন এই সাড়া দেওয়ার ক্ষমতাকেই রাখে এবং কোষগুলো উদ্দীপনা গ্রহণের জন্য যেমন গ্রহণ করে, তেমন এরা উদ্দীপনায় সাড়া দেয়। তো এই সমস্ত কাজে এক স্থান থেকে অন্য স্থানে উদ্দীপনা পরিবহন করা কাজ হলো স্নায়ুর কাজ। স্নায়ু বলতে পারছি যতক্ষণ যে স্নায়ুকলাটা মস্তিষ্ক শোষণাকাণ্ড এবং স্নায়ু সমূহ নিয়ে গঠিত হয়। এবং এই কলার কোষগুলোকে যতক্ষণ অনেকগুলো স্নায়ু কোষ, মানে এই কলার কোষগুলোকে আমরা স্নায়ু কোষ বা বলে থাকি নিউরন। জাস্ট এইটার পরে আমরা চলে যাব এই পোর্শনে, যাকে বলা হয় নিউরন বা স্নায়ুকোষ বলা হয়। এখন নিউরন একক নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে এবং সাইটোপ্লাজম যুক্ত হয়ে থাকে। এবং সাইটোপ্লাজম যুক্ত এদের দেহটাকে বলা হয় কোষদেহ বলে। এবং এই কোষদেহটা লম্বাটে সরু চুলের মতো অংশ বেরোয়। ঠিক আছে, এখন প্রতিটা এই যে যেমন এই যে পোর্টালটাকে বলা হচ্ছে কোষদেহ, এইটাকে বলা হয় কোষদেহ। এদের মাঝখানে নিউক্লিয়াস থাকে এবং এই এদের মধ্যেই এটা দিয়ে ডাইরেক্ট কোশ্চেন এসেছে। সাধারণত প্রতিটা নিউরনে একটা করে দীর্ঘ প্রবর্ধকযুক্ত এবং একটা করে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধক থাকে। দীর্ঘ প্রবর্ধক যেটা থাকে তাকেই বলা হয় অ্যাকশন। তার মানে বড় হচ্ছে অ্যাকশন যাবে বড়, অ্যাকশন হচ্ছে বড়। ঠিক আছে, অ্যাকশনে যাবে বড়, এটা মনে রাখলে হয়ে যাবে। আর যেটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রবর্ধকযুক্ত সেটা হলো ডেনড্রাইট। ক্ষুদ্র ডেন ছোট। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র, এটা ডাইরেক্ট কোশ্চেন এসছে। তো একটা একক স্নায়ুকোষ বা নিউরন 1 মিটার পর্যন্ত লম্বা হয়, 1 মিটার পর্যন্ত লম্বা হয়। ঠিক আছে, তার মানে 100 সেন্টিমিটার। এবার আমরা জানি 2.5 সেন্টিমিটার মানে কত হয়? 2.5 সেন্টিমিটার মানে যতক্ষণে 1 ইঞ্চি, আর 30 সেন্টিমিটার মানে 1 ফুট যদি হয়, তাহলে 100 সেন্টিমিটার মানে ইন্টু 3 করো, 3 ফুট। 3 ফুট থেকে আরও বেশি, 3.5 ফুটের কাছাকাছি হয়ে যায়। ঠিক আছে, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে কী বললাম, এখানে ক্ষুদ্র প্রবর্ধককে বলা হয় যে ডেনড্রন এবং শাখাগুলোকে ডেনড্রাইট, আর দীর্ঘ প্রবর্ধকগুলো অ্যাকশন বলা হয়ে গেল। এবার কি আছে যেটা এখন কে কেমন কাজ করে, এখন এখানে কে কেমন কাজ করে যদি বলে যে এই যে নার্ভ ইম্পালস যেটা হয়, মানে কি করে বোঝাই, হ্যাঁ, নার্ভ ইম্পালসের যে কথাটা, যেটা বলা হচ্ছে যে ওই স্নায়ুতন্তু যেগুলো হয়, যেগুলো আমাদের এই নার্ভ ফাইবার যেগুলো তৈরি করছে, এই স্নায়ুতন্তু দ্বারা যে এরা যে ম্যাসেঞ্জার, মানে বার্তা, যাকে এরা যে বার্তা ক্যারি করে তাকে বলা হয় স্নায়ুস্পন্দন। ঠিক আছে, এটা স্নায়ুস্পন্দন ক্যারি করে। এবং এই স্নায়ুস্পন্দন আমাদেরকে আমাদের ইচ্ছা অনুযায়ী নড়াচড়া করতে সাহায্য করে। স্নায়ু আর পেশিগুলোর কার্যগত সমন্বয় এমনই হয় যে এটা এই স্নায়ুর সাথে পেশিগুলো এমনভাবে কাজ করে যে একটা প্রাণী যাতে উদ্দীপনায় সাড়া দিতে পারে সেই ব্যাপারটা কাজ করে থাকে। যেমন এই যে ব্যাপারটা, সেই 1 মিটার পর্যন্ত লম্বা, এই যে অনেকগুলো স্নায়ুকোষ একত্রিত হয়
হয়ে যোগকলা দ্বারা আবৃত থাকে, একটা স্নায়ু গঠন করে এবং এই স্নায়ুতন্ত্র দ্বারা পরিবাহিত হয়ে বার্তাকে স্নায়ুস্পন্দন বলে। এবং স্নায়ুস্পন্দন আমাদের ইচ্ছা অনুযায়ী পেশিগুলো নড়াচড়া করতে সাহায্য করে এবং স্নায়ু ও পেশিগুলোর কার্যগত সমন্বয় জীবের যত রকম আছে এই মৌলিক ধর্ম। আর এই সমন্বয় প্রাণীদেরকে উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে। তার মানে স্নায়ু সম্পর্কে আমরা এখান থেকে দেখে নিলাম, ডেনড্রন দেখলাম, ডেনড্রাইট দেখলাম। তার মানে কী কী দেখলাম, টোটাল 4টে ভাগ দেখলাম, 4টে ভাগের সব করার ডিটেলস দেখলাম। তার মানে আমরা পুরো টেক্সটটা কমপ্লিট করলাম লাইন বাই লাইন। এরপরে চলে আসছে কিছু কোশ্চেন্স। প্রথমে কোশ্চেন্সগুলোর মধ্যে যেটা ইম্পর্টেন্ট যেগুলো আরআরবি টেকনিশিয়ানের গ্রেড 3-তে এসছে, 30-12-তে এসেছিলো, যেটাতে হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব দ্য ডেনড্রাইটস। এর মধ্যে ডেনড্রাইট কোনটা? ডেনড্রাইট মানে ছোটো বললাম, শর্ট অ্যান্ড ব্রাঞ্চড, শাখা প্রশাখাযুক্ত এবং শর্ট একদম। তারপরে কোশ্চেন চলে আসছে কি, যে অসিওফ্যাগাস মানে আমাদের যে ঠিক মুখের ভেতর যেটা হয় অ্যাকচুয়ালি, যে অসিওফ্যাগাস অ্যান্ড দ্য লাইনিং অফ দ্য মাউথ আর অলসো কভার্ড উইথ দ্য অন্ত্রনালী এবং মুখের আস্তরণ কী দিয়ে গঠিত? স্কোয়ামাস। আমাদের যে মুখের ভিতর মানে স্কোয়ামাস, ওই ছাল চামড়া যখন মাঝে মাঝে যে ঠিক যে ছাল চামড়া এড়িয়ে যায়, যেগুলো এলিয়ে যায়, অনেক সময় ছাল চামড়া উঠে যায়, ওটা কোথায় হয়? মুখের ভিতর। কবে এসেছিলো? টেকনিশিয়ান গ্রেড 3, 23-12-24। ওকে, তার মানে দেখে নিলাম আমরা কোশ্চেনের অ্যান্সার এবং কোশ্চেন কোথায় এসছে, কেমন এসছে। তারপরে চলে আসছে সেটা হলো 3 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ট্রান্সপোর্ট ফুড, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেনাস ওয়েস্ট ইন ডিসলভ ফর্ম। তো এরা ওই নাইট্রোজেনাস ওয়েস্ট, ফুড, কার্বন, এরা ডিসলভ ফর্ম, এরা মানে যে ঠিক দ্রবীভূত অবস্থায় পরিবহন করে কে? দ্রবীভূত অবস্থায় পরিবহন করে কে? সেটা হচ্ছে কি যে প্লাজমা। ঠিক আছে, ব্লাড নয় কিন্তু প্লাজমা, যেহেতু ব্লাডের পার্ট মানে প্লাজমার পার্ট মানে পার্টের মধ্যে পড়ছে ব্লাড। ঠিক আছে, এটা এসেছিলো কবে? 23-12-24 এসেছিলো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এই কোশ্চেনটা আবার আসবে, আবার আরআরবি গ্রুপ ডিতে আসবে। তারপর পরে কোশ্চেনে চলে যাব। বলা হচ্ছে যে কিছু কোশ্চেন যেগুলো পুরোনো দিনের, যেটা হুইচ অফ দ্য ফলোইং ফর্মস দ্য লাইনিং অফ দ্য কিডনি টিবিউলস। ওই যে বৃক্কীয় নালিকা যেটা বললাম, মানে কে হবে? কিউবয়েডিয়াল, তাই তো, মানে হচ্ছে ঘনাকাকার। অ্যান্সার কী আছে? এই তো ঘনাকাকার। বলা হয় কিউবয়েডিয়াল, একদম টু দ্য লাইন, লাইন বাই লাইন কোশ্চেন এসছে এবং সেইগুলোই এখানে আমি কিন্তু পড়ালাম। যাই হোক, তো টিবিউলস অ্যান্ড দ্য ডাক্ট, এটা কী করে? যে নিচের কোনটা কিডনি টিবিউল, মানে যেটাকে বলা বৃক্কের নালিকা এবং লালাগ্রন্থির গুলো লাইনিং করে থাকে। এটা এসেছিলো কবে? আরআরবি গ্রুপ ডিতে এসেছিলো 19-9-22, মানে আগের বারেরটায় গ্রুপ ডি এসেছিলো। তারপরে কোশ্চেন চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ দ্য এপিথেলিয়াল টিস্যু ফ্রম দ্য লাইনিং অফ দ্য লাংস। লাংস মানে ওই অ্যালভিওলাই, লাংস আর অ্যালভিওলাই ক্ষেত্রে কী হবে? স্কোয়ামাস। বলা হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যু যেটা ফুসফুসে অ্যালভিওলাইয়ের আস্তরণ তৈরি করে, সেটাকে স্কোয়ামাস আবরণীকরা। ঠিক আছে, কবে এসেছিলো? 16-9-22 এসছে। তারপরে চলে আসছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে? হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল টিস্যু কন্টেন ফ্ল্যাটেন সেল। কোনটা সমতল কোষ নিয়ে গঠিত, মানে একদম জাস্ট প্লেন টাইপের কোষ নিয়ে গঠিত, সেটা কোনটা? সেটা প্লাজমা সেল, কিউবয়েডিয়াল, মাস্ট সেল। আমরা কি পড়েছিলাম? স্কোয়ামাস সেল, মানে আইসাকার আবরণীকরা পড়েছিলাম। তার মানে আইসাকার আবরণীকরা দিয়ে কোশ্চেন পটাপট আসছে। ঠিক আছে, এসছে। কবে এসেছিলো এটা? এটা এসেছিলো 30-9-2022। তারপরে কোশ্চেনে চলে যাই, দেখবো 4 নম্বরে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ হিউম্যান, মানে হিউম্যান বডি মুভমেন্টের জন্য কোনটা দায়ী? মানবদের প্রধানত মানে দেহের গতির জন্য অবস্থান প্রদত্ত। তার কম্বিনেশন অফ দ্য নার্ভাস অ্যান্ড কানেক্টিভ টিস্যু, নার্ভ এবং কানেক্টিভ টিস্যু, কম্বিনেশন অফ দ্য মাস্কুলার অ্যান্ড কানেক্টিভ টিস্যু, কম্বিনেশন অফ দ্য নার্ভাস অ্যান্ড মাস্কুলার টিস্যু অ্যান্ড কম্বিনেশন অফ নার্ভ রেপিথেল। ওই যেটা আমরা লাস্টের দিকে পড়লাম, কম্বিনেশন, যে স্নায়ু এবং পেশি সমন্বয় আমাদের দেহের মুভমেন্টগুলো মানে একদম টু দ্য পয়েন্ট কোশ্চেন এসছে, লাইন বাই লাইন যেখান থেকে কোশ্চেন এসছে। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে যাই। তারপরে কোশ্চেন হচ্ছে 5 নম্বর। বলা হচ্ছে কি, বোন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ টিস্যু, মানে হাড় কোন ধরনের টিস্যুর উদাহরণের মধ্যে পড়ে? হাড় তো আমরা পড়লাম কানেক্টিভ টিস্যুর মধ্যে পড়ে। কানেক্টিভ টিস্যুর কতগুলো ভাগ ছিল? ব্লাড ছিল, কার্টিলেজ তো ছিল, বোন ছিল, অ্যারিওলার কলা ছিল, আর ছিল অ্যাডিবোচ। 5টা ভাগে। কবে এসছে? আরবি গ্রুপ ডি 2-9-22 এসছে। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি 6 দাগের। বলা হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোইং ইজ কার্টিলেজ নট প্রেজেন্ট। নিচে কোনটিতে কার্টিলেজ নেই? ল্যারিংসে আছে, নোসে আছে, ইয়ারে আছে, কিডনিতে নেই। কিডনিতে কী করে থাকবে? কিডনিতে নেই। তো এসেছিল কবে? আরবি গ্রুপ ডি 15-9-22। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে যাই।
পরের কোশ্চেন বলা হচ্ছে 7 নম্বরে কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং টিস্যু হেল্পস ইন দ্য টিস্যু রিপেয়ার। টিস্যু রিপেয়ারে সাহায্য করে কে? তখন আমরা বললাম যে মেরামতি কাজে সাহায্য করে কে? ছিদ্রযোগ কলা, যাকে বলা হয় অ্যারিওলার কলা। অ্যারিওলার কলা এরা অ্যাকচুয়ালি রাজমিস্ত্রি হিসেবে কাজ করে। এরা ওই প্লাস্টার টাস্টার করতে আসে, আর আমাদের দেহের কোথাও কেটে কুটে গেল, চিনে চুটে গেল, এরা ওই প্লাস্টার করতে আসে। যাই হোক, এটা এসেছিল আরবি গ্রুপটি 16/22 এসেছিল। যাই হোক, তারপরে চলে আসছে কি কোশ্চেন 8 নম্বরে কোশ্চেন। 8 নম্বরে বলা হচ্ছে কি, দ্য টিস্যু দ্যাট স্টোর ফ্যাট ইজ কল্ড। যে টিস্যু বা কলা চর্বি সঞ্চয় করে তাকে কি বলা হয়? অ্যাডিপোজ। যাকে বলা হয় মেদ কলা। একদম লাইন বা লাইন কোশ্চেন। আরবি গ্রুপ ডি 18/22। তারপরে কোশ্চেন চলে আসছে কি বলা হচ্ছে 9 দাগের, হুইচ অফ দ্য ফলোইং টিস্যু ফাউন্ড বিলো দ্য স্কিন অ্যান্ড বিটুইন দ্য ইন্টারনাল অর্গান। কোনটা ত্বকের নিচে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যে পাওয়া যায়? ত্বকের নিচে অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যে যত এপিথেলিয়াল টিস্যুকেই পাওয়া যায়। অ্যাডিপোজ টিস্যু, মাস্কুলার টিস্যু, নার্ভাস টিস্যু, এপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়, যাকে অ্যাকচুয়ালি স্কিন আর বিটুইন দ্য ইন্টারনাল অর্গানের মাঝখানে এরা অবস্থান করে বিভিন্ন অঙ্গের মধ্যে। তো এটা অ্যাকচুয়ালি এসেছিল কবে? আরবি গ্রুপ ডিতে এসছে 15/9/2022 এসছে। ঠিক আছে, তারপরে চলে আসছে 10টা বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং পার্টস অফ দ্য হিউম্যান বডি ইজ আ নট লাইন্স কমাস এপিথেলিয়াম। কমাস এপিথেলিয়ামের অংশ নয়, সজ্জিত নয় কোনটা? মাউথ, স্কিন, এসোফ্যাগাস আর কিডনি টিউবুলসে কমাস এপিথেলিয়াম থাকে না, বাদ বাকি সবকটা থাকে। মুখে থাকে, স্কিনে থাকে, এসোফ্যাগাসে থাকে, মানে যাকে বলা হয় মুখগহ্বরে থাকে। আরবি গ্রুপ ডি 1/9/2022 এসে। তারপরে কোশ্চেন চলে আসছে 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কি বলা হচ্ছে, হুইচ ফ্লুইড ক্যারিজ অ্যাবজর্ব অফ ফ্যাট ফ্রম দ্য ইন্টেস্টাইন অ্যান্ড ড্রেন্স এক্সেস ফ্লুইড ফ্রম দ্য এক্সট্রাসেলুলার স্পেস ব্যাক ইন্টু দ্য ব্লাড। বলে কোন তরল দ্রব্য প্রদাহ থেকে শোষিত চর্বি বহন করে, মানে কোন তরল দ্রব্য প্রদাহ মানে থেকে শোষিত চর্বি এবং অতিরিক্ত তরলকে কোষের বাইরে রক্তে ফিরিয়ে নিয়ে যায়? সেটা অ্যাকচুয়ালি লিম্ফ, যাকে বলা হয় লসিকা। ও অ্যাকচুয়ালি কী করে, ওই ফ্যাট অ্যাবজর্ব করে ইন্টেস্টাইন থেকে এবং কী করে, ড্রেন এক্সেস ফ্লুইড এক্সট্রাসেলুলার স্পেস ব্যাক ইন্টু দ্য ব্লাড। তো ওই ব্লাডে ফিরত নিয়ে যায়। এটা এসেছিল কবে? 17/1/21 এনটিপিসিতে এসেছিল স্টেজ 1-এ। এটা কিন্তু প্লাজমা হবে না। প্লাজমা কিন্তু এইসব কাজে সাহায্য করে না, এইসব কাজে সাহায্য করে থাকে লিম্ফ। প্লাজমা কিন্তু ফুড ক্যারিতে, ফুড, অক্সিজেন, তারপরে তোমার হরমোন ইত্যাদি ক্যারি করতে সাহায্য করে। ঠিক আছে, লিম্ফ কিন্তু এই কাজে, যাকে বলা হয় লসিকা কিন্তু এই শোষণে সাহায্য করে ইন্টেস্টাইন। ক্যারি দ্য অ্যাবজর্ব ফ্যাট ফ্রম দ্য ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত থেকে শোষণ করে ড্রেন এক্সেস ফ্লুইড ফ্রম দ্য এক্সটার্নাল সেলুলার স্পেস ব্যাক ইন্টু দ্য ব্লাড। যাই হোক, তারপরে চলে আসছে 12 দাগের কোশ্চেন। বলেছে হুইচ ইজ দ্য ফ্যাট অ্যাকোমোডেটিং টিস্যু ইন আওয়ার বডি। আমাদের দিয়ে কোন ধরনের চর্বি সঞ্চিত হয়? এমন টিস্যু কোষ কি বলা হয়? অ্যাডিপোজকে বলা হয় মেদ কলা। আর এনটিপিসি কবে এসেছিল? এনটিপিসি 21-এ এসেছিল। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি, তারপরে কোশ্চেন বলা হয় 14 দাগের। আগেরটা আমরা বললাম 12, তারপর 13 বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টাইপ অফ দ্য অ্যানিমাল টিস্যু। এর মধ্যে কোনটা অ্যানিমাল টিস্যুর মধ্যে পড়ে না? যেহেতু ভাজক কলা, এটা তো উদ্ভিদের মধ্যে পড়ে। কী করে পানি এর মধ্যে? এটা এনটিপিসিতে এসেছিল 3/2021-এ এসেছিল। যাই হোক, তারপরে কোশ্চেন কি 14 দাগের বলা হচ্ছে যে, ব্লাড ইজ হুইচ টাইপ অফ টিস্যু। ব্লাড তো কানেক্টিভ টিস্যুর মধ্যে পড়ে, কানেক্টিভ টিস্যুর মধ্যে পড়ে, যাকে বলা হয় তরল যোগ করা। আরবি গ্রুপ ডি 11/1/21-এ এসেছিল। যাই হোক, তারপরে কি চলে আসছে? তারপরে আসছে যে 15 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, এ গ্রুপ অফ সেল সিমিলার ইন অরিজিন অ্যান্ড আর স্পেশালাইজ টু পারফর্ম এ পার্টিকুলার ফাংশন ইজ কল্ড। একটা নির্দিষ্ট কোষ যা উৎসে অনুরূপ এবং বিশেষ কাজের জন্য সম্পাদনের জন্য বিশেষায়িত হয়, তাকে বলা হয় কি? মাসেল টিস্যুই। যখন আমরা টিস্যু সংজ্ঞা পড়েছিলাম, কলা যাকে বলা হয়, তার সংজ্ঞা পড়েছিলাম, তখন এরকমভাবেই পড়েছিলাম। তো আরবি গ্রুপ ডি 27, 11, 18। তারপরে কোশ্চেন কি 16 দাগের বলা হয়, 16 দাগের কোশ্চেন কি, ব্লাড অ্যান্ড বোনস আর এক্সাম্পল অফ। রক্ত এবং হাড়ের উদাহরণের মধ্যে কে পড়ে? রক্ত হাড়ের উদাহরণের মধ্যে পড়ে কানেক্টিভ টিস্যু, যেটাকে আরবি যেই 16/5/19-এর মধ্যে এসছে। রক্ত এবং হাড়ের সংযোগের মধ্যে, মানে ওই যে কানেক্টিভ টিস্যু, তাকে BBL মানে বলা হয় কাকে? লিগামেন্ট অ্যাকচুয়ালি রক্ত, সরি, এইটা ব্লাড আর এর মধ্যে আমি দেখেছি বোন টু বোন। তো এটা হবে যে তোমার কানেক্টিভ টিস্যু হবে, এপিথেলিয়াল টিস্যু তো হবে না। ব্লাড আর বোনসের মধ্যে কানেক্ট করে যোগ কলায় সাহায্য করে থাকে। আর যদি বলে BBL, ওটা তো বললাম, BBL আর যেটি লিগামেন্ট আর টেন্ডন। তারপরে কোশ্চেন চলে আসছে, হোয়াট ইজ ব্লাড? ওই কানেক্টিভ টিস্যু। একই কোশ্চেন বারবার এসছে, যেই দিয়ে এসেছিল 19-এ। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে 18, দ্য লাইনিং অফ দ্য মাউথ ইজ মেড আপ। মুখের আস্তরণ কি নিয়ে গঠিত? ওদের কমাস আবরণী কলা দিয়ে গঠিত। আইসাকার আবরণী কলা, যাকে বলা হয় আইসাকার
তারপরে কোশ্চেন চলে আসছে, এটা কবে এসেছিল, আরবি গ্রুপ ডিতে এসেছিল 12/12 এসেছিল। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হয় 19-19এরটা কি, যে দেয়ার আর মেনি অর্গান ইন আওয়ার বডি হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান ইজ লার্জ। আমাদের দিয়ে অনেক অঙ্গ আছে, তার মধ্যে কোনটা সব থেকে বড়। তো এর মধ্যে তো স্কিন বড়, আর স্কিনে কোন ধরনের থাকে, আইসাকাস স্কোয়ামাস। যাই হোক, তারপরে বলা হচ্ছে কি, যে আরবি গ্রুপ ডি 8-এ এসেছিল, 18 সালে এই গ্রুপ ডি পরীক্ষাতে এসেছে। তারপরে কোশ্চেন চলে আসছে 20 থেকে হুইচ অফ দ্য টিস্যু ফর্ম বেনিথ দ্য স্কিন অ্যান্ড বিটুইন দ্য ইন্টারনাল অর্গান। তো স্কিন আর ইন্টারনাল অর্গানের মাঝখানে অ্যাডিপোজ, যেহেতু আগের কোশ্চেনটা এপিথেলিয়াল ছিল, ওই কোশ্চেনটা কিন্তু অ্যাডিপোজের পার্টের মধ্যেই তো এই এপিথেলিয়ালের পার্টের মধ্যে তো মানে বলছে অ্যাডিপোজ। তো আরআরবির বোর্ডের অ্যান্সার ওয়াইজ কিন্তু অ্যাডিপোজ হওয়ার কথা, যেটা আমরা 7 নম্বর বা 8 নম্বরে করলাম, ওটা কিন্তু অ্যাডিপোজ আর এপিথেলিয়াল এই দুটোর মধ্যে কিন্তু একটা যদি হয়, যদি অ্যাডিপোজ না থাকে তখন এপিথেলিয়াল হবে, ঠিক আছে, আর যদি অ্যাডিপোজ থাকে তাহলে অ্যাডিপোজ দিতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। স্কিন আর বিটুইন দ্য ইন্টারনাল অর্গান, বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গের মাঝখানে, ঠিক আছে। ওখানে মনে অ্যাডিওলার ছিল সম্ভবত, অ্যাডিপোজ ছিল না। এই হোক, কোশ্চেনটা মনে এরকম ছিল, অ্যাডিওলার ছিল মনে হয়, অ্যাডিপোজ ছিল না, সেই জন্য আমি ওখানে এপিথেলিয়াল দিয়েছিলাম। যাই হোক, আরবি গ্রুপটি 18তে এসেছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, বলা 21-এরটা বলা আইডেন্টিফাই এন এক্সাম্পল অফ কানেক্টিভ টিস্যু। কানেক্টিভ টিস্যুর মধ্যে বোনস পড়ছে, ব্লাড পড়ছে, কত কি রয়েছে, কার্টিলেজ রয়েছে, অ্যাডিওলার রয়েছে, অ্যাডিপোজ রয়েছে। যাই হোক, হয়ে গেল কোশ্চেন অ্যান্সার। তারপরে 22-এরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান কানেক্টিভ টিস্যু, ইজ এ কানেক্টিভ টিস্যুর মধ্যে আবার ওই বোন চলে এসছে। অ্যাকচুয়ালি অপশানগুলো আলাদা ছিল বলে সেই জন্য মনে এক কোশ্চেন বারবার আছে। যাই হোক, তারপরে কোশ্চেন দেখি 23-এরটা বলা হচ্ছে যে হুইচ টিস্যু আর ফাউন্ড ইন দ্য বোনস অফ আওয়ার বডি। আমাদের দেহের হাড়ে কোন ধরনের টিস্যু পাওয়া যায়, হাড়ে মানেই কানেক্টিভ টিস্যু পাওয়া যাবে, কিন্তু পার্মানেন্ট টিস্যু এসব ব্যাপার স্যাপার নেই, সব তো এপিডার্মিসের কোনো ব্যাপার স্যাপার নেই। যাই হোক, তারপরে চলে আসছে কি 24-এরটা, বলা হচ্ছে হুইচ অফ দ্য টিস্যু ইজ নট অ্যান অ্যানিমাল টিস্যু। এর মধ্যে কোনটা অ্যানিমাল টিস্যু নয়, মেস্টিমিলি টিস্যু। একই কোশ্চেন বারবার তোলা হয়েছে। যাই হোক, আরবি গ্রুপ ডিতে এসেছিল 6/12-তে। একদম সহজ কোশ্চেন আসে, সেইগুলোই দেখানোর জন্য বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করানো। হুইচ হুইচ টিস্যু ফর্ম দ্য ইনার লাইনিং অফ আওয়ার মাউথ। আমাদের দেহের ওই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যে আমাদের যে ঠিক মুখের ভিতরে যে ধরনের কোশ্চেন থাকে আর কি, টিস্যু থাকে মুখের ভিতরে সবসময়, স্কোয়ামাস এপিথেলিয়াম। যাই হোক, তারপরে চলে আসছে যে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড, যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম প্রেজেন্ট ইন স্টোরি। তো স্কোয়ামাস এপিথেলিয়াম দেখতে পাওয়া যায় কোথায়, স্কিনের মধ্যে দেখতে পাওয়া যায় স্ট্র্যাটিফাইড তো এসোফ্যাগাসে থাকে না, স্ট্র্যাটিফাইড থাকে স্কিনেতে থাকে। আর এসোফ্যাগাস, রেসপিরেটরি ট্র্যাক্ট, কিডনিতে তো কিউবয়েডিয়ালের ব্যাপার আছে, কিডনির সাথে এর সম্পর্ক নেই। তাহলে এই দুটোর মধ্যে স্কিনে থাকে স্ট্র্যাটিফাইড, ঠিক আছে, স্ট্র্যাটিফাইড মানে স্কিনে থাকে স্ট্র্যাটিফাইড। তারপরে ছিল 27-এরটাকে বলা হচ্ছে কি হুইচ টিস্যু কনসিস্ট ম্যাট্রিক্স অ্যান্ড সেল আর এমবেডেড ইন ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি টিস্যুতে কোষ এবং ম্যাট্রিক্সের মধ্যে, মানে ওই ধাত্রের মধ্যে স্থানান্তরিত হয় একে অপরের মধ্যে, সেটা হলো কানেক্টিভ টিস্যুর মধ্যে। ধাত্র এবং ম্যাট্রিক্সের মধ্যে কোষ মানে একেবারে স্থানান্তর হয়, ঠিক আছে। এটা কোনো সালের নেই, এটা মোটামুটি এটা এক্সেপশনাল কোশ্চেন আসতে পারে বলে ধরা হচ্ছে অ্যাকচুয়ালি। যাই হোক, তারপরে 28 থেকে কোশ্চেন বলা হচ্ছে যে হোয়াট আর দ্য টাইপ অফ দ্য টিস্যু আর প্রেজেন্ট। তাহলে টিস্যুতে কত ধরনের টিস্যু প্রেজেন্ট আছে, অ্যাকচুয়ালি এটা 4 ধরনের টিস্যু হওয়া উচিত, মানে কত ধরনের মাসেল আছে প্রেজেন্ট ইন, এটা 3 ধরনের মাসেল আছে, স্কেলেটাল স্মুথ অ্যান্ড হার্ড মাসেলস। যাই হোক, তারপরে চলে আসছে মানে ওই ভলান্টারি ইনভলান্টারি, যে আউটার মোস্ট লেয়ার অফ দ্য হিউম্যান বডি স্কিনের সবচেয়ে বাইরের স্তর কোনটা, এপিডার্মিসকে বলা সবচেয়ে বাইরের স্তর, ঠিক আছে। 17 এসেছিল এনটিপিসি 17 সালের আসা। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য মোস্ট, বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য কানেক্টিভ টিস্যুর মধ্যে পড়ছে না কোনটা, সংযোগী টিস্যু নয় কোনটা, সেটা হলো নার্ভ সেল অ্যাকচুয়ালি নট দ্য কানেক্টিভ টিস্যু, এর মধ্যে নার্ভ সেলের কানেক্টিভ টিস্যুর মধ্যে পড়ে না। কানেক্টিভ টিস্যুর মধ্যে তো এই বাকি 3টে পড়ে, বাট নার্ভ সেল তো পড়ে না, নার্ভ সেল তো আলাদা না। নার্ভ সেলের যে ঠিক একটাই রয়েছে, সেটা হলো যে ঠিক নিউরন। যাই হোক, তারপরে কোশ্চেন বল 31-এরটা কি, the squamous epithelial tissue, যেটাকে আমাদের squamous epithelial tissue found in the alveoli of the lungs and other parts of the animal where types of the contraction and the relaxation occur. তো squamous epithelial tissue ফুসফুসে alveoli অন্যান্য প্রাণীর অংশে পাওয়া যায়, এখানে অ্যাকচুয়ালি ওই শিথিলতার ব্যাপার ঘটনা ঘটে, মানে সংকোচন প্রসারণের ব্যাপার ঘটে অ্যাকচুয়ালি, সেটা অ্যাকচুয়ালি টেম্পোরারি হিসেবে কাজ করে, ঠিক আছে। এর কেন কাজ করে, হুইচ টাইপ অফ দ্য কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয়, সেটা অ্যাকচুয়ালি টেম্পোরারি কাজ হয়ে থাকে, ঠিক আছে, পার্মানেন্টের ব্যাপার স্যাপার নয়, লাংসের যে ব্যাপারটা হয় আর কি।
তারপরে ছিল 32, এটা স্কিন ইজ বলা হচ্ছে স্কিন ইজ মেড অফ হুইচ টাইপ অফ, চামড়া কোন ধরনের কোষ দ্বারা গঠিত, চামড়া এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত, এবং কোন ধরনের এপিথেলিয়াল, স্কোয়ামাস এপিথেলিয়াল, স্কোয়ামাস আইসা কারাউনি গলাতে গঠিত। 18, 3, 8, 10, 18 গ্রুপ ডিতে এসেছিল, যাই হোক। তারপরে কোশ্চেন চলে যাই 33, বলা হচ্ছে হুইচ টাইপ অফ দ্য টিস্যু ফর্মস অ্যান্ড গ্ল্যান্ড, কোন ধরনের টিস্যু গ্রন্থি গঠন করে, তখন বললাম এপিথেলিয়াল। এপিথেলিয়াল সেল আবার কি হবে, এপিথেলিয়ালই একমাত্র গ্রন্থি তৈরি করে, ঠিক আছে। বিভিন্ন ধরনের গ্রন্থি তৈরি করতে সাহায্য, বিভিন্ন গ্রন্থিতে এ করে কে কিউবয়েডিয়াল, এপিথেলিয়ালে কে কিউবয়েডিয়াল, এপিথেলিয়ালে কিউবয়েডাল যাকে বলা হয় ঘনাকাকার, এই বিভিন্ন ধরনের গ্রন্থি তৈরি করে, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে আসছে 34, এটা বলা হচ্ছে যে টু প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য কিডনি ইন অ্যানিমাল সেল, কিডনি মানে কিউবয়েডিয়াল, আর অন্য কিছু ভাবার দরকার নেই, কিডনি মানে কিউবয়েডিয়াল, ইনার লেয়ার তৈরি করে কিডনি মানে যেটি কিউবয়েডিয়াল মানে যেটি ঘনাকাকার, মানে ঘনাকাকার, ওকে। তো আরবিক গ্রুপ ডি এটা এসেছিল 18-তে। তারপরে চলে যাই, বলা হচ্ছে যে 35-এরটা উইচ টাইপ অফ টিস্যু মেকআপ দ্য গ্ল্যান্ড, ওই যে আবার এপিথেলিয়াল কোনটা তৈরি করে, এপিথেলিয়াল কিউবয়েডিয়াল, একই কোশ্চেন বিভিন্নভাবে এসছে, আরবিক গ্রুপ ডি 18-তে এসছে, যাই হোক। তারপরে চলে আসছি পরের কোশ্চেন 36, বলা হয় 36-এরটা যেটিকে হিস্টামিন সিক্রেটিং সেলস আর ফাউন্ড ইন, যারা হিস্টামিন গ্রহণ করে, যেটা অ্যাকচুয়ালি অ্যালার্জির কারণ হয়, তারা কোথা থেকে ক্ষতিত হয়, সেটা অ্যাকচুয়ালি কানেক্টিভ টিস্যু হয়। কেন কানেক্টিভ টিস্যু, হিস্টামিন কোথা থেকে ক্ষতিত হয়, হিস্টামিন ক্ষতিত হয় ইওসিনোফিল থেকে ক্ষতিত হয় হিস্টামিন। তাহলে ইওসিনোফিল কার পার্ট, ডাব্লিউবিসির পার্ট, ডাব্লিউবিসির বিভিন্ন পার্টের মধ্যে রয়েছে, ডাব্লিউবিসি যে 5টা পার্ট আমরা দেখালাম তার মধ্যে রয়েছে হিস্টামিন, ইওসিনোফিল গ্রহণ করে হিস্টামিন। তো আরবি গ্রুপটি 18-তে এসেছিল, ঠিক আছে। এতে এক ধরনের কানেক্টিভ টিস্যু যোগ করলাম, যেহেতু ডাব্লিউবিসি রক্তের মধ্যে এর মধ্যে পড়ে যাচ্ছে, ব্লাড যেহেতু যোগ করার মধ্যে, ঠিক আছে। ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে আসছে 37-এ বলা হচ্ছে অ্যারিওলার টিস্যু অ্যাক্টস অ্যাজ এ ফিলার টিস্যু, অ্যারিওলার টিস্যু ফিলার টিস্যু কেন, অ্যারিওলার টিস্যু ফিলার টিস্যু কাজ করে কেন, এটা অ্যাকচুয়ালি স্কিন আর মাসেলসে কাজ হয়ে থাকে, সেই জন্য আরবিক গ্রুপটিতে এসেছিল, সেই জন্য অ্যারিওলার টিস্যুকে বলা হয় যে ফিলার টিস্যু। তারপরে কোশ্চেন 38-এ বলা হচ্ছে হুইচ টিস্যু ফর্মস দ্য গ্ল্যান্ড, কোনটা তৈরি করে, এপিথেলিয়াল কে তৈরি করে, বলা হয় কিউবয়েডিয়াল, আরবিক গ্রুপটিতে 5, 10, 18-তে এসছে, যাই হোক। তারপরে কোশ্চেন চলে আসছে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এসেছিল টেকনিশিয়ান গ্রেড 3-তে, হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন অফ দ্য এপিথেলিয়াল টিস্যুর ফাংশন কোনটা, মেন কাজ হচ্ছে প্রোটেকশন করে, ঠিক আছে, সব থেকে মেন কাজ প্রোটেকশন করে, ব্যাস, আর বেশি কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। তারপরে চলে আসছে কি বলা হয় আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট অফ দ্য মাসেল টিস্যু সম্পর্কিত আইডেন্টিফাইড স্টেটমেন্টটা, যে বলা হচ্ছে স্পেশাল কন্ট্রাকশন প্রোটিন আর প্রেজেন্ট ইন দ্য মাসেল, স্পেশাল কন্ট্রাকটাইল প্রোটিন প্রেজেন্ট ইন দ্য মাসেল, ইনকারেক্ট কোনটা, এটা তো ঠিক আছে, ওই যে অ্যাক্টিন মায়োসিনের কথা বললাম, অ্যাক্টিন মায়োসিন ধরনের প্রোটিন থাকে না যারা সংগঠনে সাহায্য করে। মাইক্রোস্কোপ রিভিল দ্য অল্টারনেট লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ড ইন দ্য ভলান্টারি মাসেল, হ্যাঁ ভলান্টারি মাসেলের ক্ষেত্রে এই যে ভলান্টারি মাসেল আমরা তখন দেখলাম, ভলান্টারি মাসেলকে যখন আমরা বলছিলাম না যে এরমভাবে থাকে, এরমভাবে থাকে, এই ডার্ক ব্যান্ড থাকে, লাইট ব্যান্ড থাকে, একটা ডার্ক একটা লাইট ব্যান্ড থাকে, ঠিক আছে। তো মানে এটাও ঠিক। আর লিম্ব হ্যাজ ভলান্টারি মাসেল, লিম্ব তো ভলান্টারি মাসেলের মধ্যে পড়ছে, লিম্ব মানে আমাদের হাত পা যেগুলো হয় আর কি, আপার লিম্ব আর লোয়ার লিম্ব, হাত হচ্ছে কে আপার লিম্ব আর লোয়ার লিম্ব হচ্ছে পায়ের পোর্শনটা, তার মানে মার্শাল আর মেড অফ দ্য কিউবয়েডিয়াল, এটা একদম ঠিক না, এটা একদম ভুল, ঠিক আছে। মাসেল আর মেড অফ দ্য কিউবয়েডিয়াল সেল না, মাসেল কিউবয়েডিয়াল সেল দিয়ে তৈরি নয়, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আরবি টেকনিশিয়ান গ্রেড 30-12-তে এসেছিল, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে অন্যতম, যাই হোক। তারপরে দেখি কি আছে, তারপরে কোশ্চেন বলা হচ্ছে হুইচ বডি পার্ট ইন দ্য হিউম্যান বডি কম্পোস্ট অফ স্ট্র্যাটিফাইড কমাস মানে হচ্ছে স্কিন আছে, স্কিনের ভিতরে যে আমাদের যে ঠিক মুখের ভিতরে যে বাক্কাল ক্যাভারিগুলো সবকটা স্ট্র্যাটিফাইড কমাস দিয়ে গঠিত, আরবি টেকনিশিয়ান 23-12-তে 24-এ এসেছিলো, যাই হোক। তো মোটামুটি আমরা কমপ্লিট করলাম ভিডিও, যেখানে প্রচুর কোশ্চেনও ডিসকাশন হলো। আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর তোমাদের কোনো সন্দেহ থাকবে না বা কোনো ডাউট থাকবে না, এগুলো তোমাদের কনফিডেন্ট বুস্ট আপ করবে এবং যেটি প্রিপারেশনে। আর পিডিএফ আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। এবং আমরা মোটামুটি ক্লাস 9-এর বায়োলজি কমপ্লিট করলাম, এরপরে আমরা ক্লাস 9-এরই কেমিস্ট্রি দিয়ে শুরু করবো, কেমিস্ট্রি কমপ্লিট করে ক্লাস 9টা টোটালি আগে কেমিস্ট্রির পরে ফিজিক্স আসবে, কমপ্লিট করার পর 9 কমপ্লিট করার পর আমরা ক্লাস 10-এ ঢুকবো, ঠিক আছে। আপাতত ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন ভিডিও হচ্ছে।
খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও অর্থাৎ কেমিস্ট্রির ভিডিও আমি আনতে চলেছি, যেখানে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হবে। এবং এর পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া এর প্লেলিস্টটাও আমি অ্যাড করে দেবো। আপাতত ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ।